হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা এলাম। আগের দিন তোমরা দেখেছো যে আমরা আয়তঘনকের চ্যাপ্টারটা করছিলাম ক্লাস 10-এর। তো আয়তঘনকের যে লাস্ট পার্ট মানে এমসিকিউ এসিকিউ যে পার্ট আছে, আজকে সেখান থেকে শুরু করবো। আগের দিন বড় কোশ্চেন যেগুলো আছে কোশ্চেন থেকে 4-এর আয়তঘনকের, সেগুলো আমরা কভার করেছি। আজকে আমরা এমসিকিউ থেকে শুরু করছি। তো চলো শুরু করা যাক। এমসিকিউ এর এক্সারসাইজ 4 আয়তঘন। এমসিকিউ এর প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের দিকের আয়তন 440 ঘন সেমি। তাহলে একটা আয়তন বলে দিয়েছে, কত? 440 ঘন সেমি এবং ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বলেছে বাক্সটির ভিতরের উচ্চতা। তাহলে আগে আমরা যদি লিখি, এটা এমসিকিউ করছি। এমসিকিউ এর এটা 24-এর এ, 24-এর 1-এর এ, 1-এর এ। তাহলে বলেছে ভিতরের আয়তন কত বলেছে? ভিতরের আয়তন বলেছে 440 ঘন সেমি বা সেমি কিউব। আর কি বলেছে? ভিতরের যে ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে 88 বর্গ সেমি বা সেমি স্কয়ার। সুতরাং বাক্সটির যে উচ্চতা সেটা কত হবে? বাক্সটির উচ্চতা হবে এই 440 যেটা আছে, আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। কেন জিনিসটা কেন আমি সেটা বলছি। ধরো আয়তনের কি ফর্মুলা হয়? আয়তনের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আয়তন হচ্ছে কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আর ক্ষেত্রফলের কি ফর্মুলা? ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে কিন্তু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে দেখো লেন্থ ব্রেথ কেটে যাচ্ছে, তাহলে কিন্তু হাইট পড়ে থাকছে। তাহলে ভাগ করলে আমরা কিন্তু হাইটটা পেয়ে যাই। তাই জন্যই আমাদের কি হচ্ছে, আয়তনের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা বার করতে গেলে কি করতে হবে? আয়তন যেটা আছে সেটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 88 দিয়ে কাটলে 88 5-এ 440 হচ্ছে, তাহলে হচ্ছে কত? 5 সেমি। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, বাক্সের উচ্চতা কত? 5 সেমি। আমরা পরেরটাতে আসছি। চলো পরের যে অঙ্কটা আছে সেটা আছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য। বলে দিয়েছে কত? 40 মিটার। প্রস্থ বলেছে 12 মিটার আর গভীরতা বলেছে 16 মিটার। তাহলে আমরা আগে লিখে নিতে পারি সবগুলো কি কি বলে, যা যা বলেছে। গর্তটার একটা আয়তঘনাকার গর্ত আছে, গর্তই জিনিসটা আয়তঘনাকার মতো, আয়তঘনাকার গর্ত। তো গর্তের যা যা বলেছে, কি কি বলেছে? গর্তের দৈর্ঘ্য বলেছে, গর্তের দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে আর একটা উচ্চতা আছে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা মানে গভীরতা, যেটা দেখো বইতে কিন্তু উচ্চতা নেই, বইতে কিন্তু গভীরতা আছে। তাহলে গভীরতা আর উচ্চতা কিন্তু একই জিনিস। 40, 12 আর 16 সব মিটারে আছে। তাহলে একটা গর্ত আছে, গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। আর কি বলেছে? ওই গর্তের মধ্যে কতগুলো তক্তা রাখতে হবে। তক্তা মানে কাঠের যে তক্তাগুলো, এরকম কিছু তক্তা আছে, তক্তা রাখবো। তাহলে কতগুলো তক্তা আমি রাখতে পারবো বলেছে, সে কতগুলো তক্তা রাখা যাবে। এবারে ওই তক্তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে। তক্তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? 5, 4, 2। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে দেখো গর্তের যে আয়তন হবে, এই আয়তন যা হবে আর এইখানে তক্তার যে আয়তন হবে, দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এখানে একটা আয়তন বার করতে হতো। আয়তন কত হতো? 40 × 12 × 16 মিটার কিউব বা ঘন মিটার। এবার তক্তা কটা তক্তা রাখতে পারবো? তক্তার একটা আয়তন পাবো, সেই কটা আয়তনের সেই যা আয়তন হবে সেই কটা আয়তনেরই যতগুলো তক্তা হবে ততগুলো রাখতে পারবো। এবার কত রোল রাখতে পারবো আমি জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, সুতরাং ধরি 60 তক্তা
রাখা যাবে। তাহলে এক্সটি তক্তার আয়তন পাবো। তাহলে আয়তন কত হবে? এক্সটি তক্তার আয়তন, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে এইগুলো তো থাকছে, তার সঙ্গে কি হচ্ছে, একটা এক্স মাল্টিপ্লাই হচ্ছে, একটা এক্স বাড়ছে হবে, কারণ কতগুলো আছে, এক্সট্রা তক্তা আছে। এই যে এই তিনটে যদি গুণ করি তাহলে কি পাবো, এই তিনটে গুণ করলে আমি আয়তন পেয়ে যাবো, কিন্তু এটা হচ্ছে একটা তক্তার আয়তন, একটা তক্তার আয়তন পেয়ে যাবো। এবার কতগুলো তক্তা লাগবে আমি জানি না, তাহলে আমাকে ধরে নিতে হচ্ছে যে এক্স খানা তক্তা লাগবে, তাই জন্য এগুলোর সঙ্গে কি করতে হবে, এটা এক্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানের যে আয়তন, এই আয়তনের সঙ্গে ইকুয়াল কোনটা হবে, এইটা ইকুয়াল হবে, কারণ এটাও একটা আয়তন। এই গর্তের আয়তন যা হবে, এইখানে তক্তা কতগুলো রাখতে পারবো, এর থেকে বেশি রাখতে পারবো না। তাহলে কি করবো আমরা এখন, এই জায়গায় এটাকে ইকুয়াল করবো। তো দেখো শর্ত অনুযায়ী বই যদি লিখি, তাহলে এইটা ইকুয়াল হচ্ছে 5 4 2x ইকুয়াল হচ্ছে 40 12 আর 16। এখানে দুপাশে কাটাকুটি করা যায়, দুপাশে কাটাকুটি করা যেতে পারে। তাহলে 5 8 40 হচ্ছে, 4 3 12, 2 8 16। তাহলে দেখো 8 8 64, 64 আর 3 8 64, 64 3 হচ্ছে 192। তাহলে এক্স এর ভ্যালু পেলাম কত, 192। তাহলে 192 খানা তক্তা আমাকে কিন্তু রাখতে হবে। তাহলে দেখো একই রকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিতে পারে, জিনিসটা কিন্তু টাইপটা একই থাকবে, সেই এক্সট্রা তক্তাই রাখা যাবে ধরে নিতে হবে, কিন্তু ভ্যালু পাল্টে দিতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু অ্যান্সার আলাদা আসতে পারে, কিন্তু টেকনিকটা কিন্তু এরকমই থাকবে। তো দেখে নাও, আমরা পরেরটাতেই আসবো। পরের যে অঙ্কটা আছে সেটা বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা তোমরা আগেই জেনেছো, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ঘনকের যে পার্শ্বতল আছে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, 3 নম্বর অঙ্কটা। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা, পার্শ্বতল বলেছে, কিন্তু পার্শ্বতল মানে হচ্ছে 4টে তল, তাহলে কিন্তু 4 স্কোয়ার, ঠিক আছে ফর্মুলা। এবার সেটাই বলে দিয়েছে কত, 256 বর্গ সেমি। তাহলে শর্ত অনুযায়ী লিখতে পারি, তাহলে শর্ত অনুযায়ী কি, 4 স্কোয়ার ইকুয়ালস টু 64, কত 256, সরি 256, 256। তাহলে এখান থেকে আমরা কি করবো, 4টা ভাগে যাবে, 4 দিয়ে ভাগ করলে আসছে 4 6 24 16, 4 4 16। তাহলে a ইকুয়ালস টু √64 মানে হচ্ছে 8। তাহলে a ভ্যালু পেয়ে গেলাম কত, 8। a মানে কিন্তু বাহু, এটা কিন্তু এভাবে লেখা যায় 4 ইন্টু বাহু স্কোয়ার। a মানে আমি কিন্তু আগেও বলেছি, a মানে কিন্তু বাহু। তাহলে এখানে একটা ফর্মুলা হয়ে গেল, এটা কিন্তু আগেও হয়েছে, তো ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে a ভ্যালু পেলাম 8। এবার বলেছে ঘনকটির আয়তন, তাহলে ঘনকটির আয়তনের ফর্মুলা তোমরা জানো হচ্ছে a কিউব বা বাহু কিউব। তাহলে 8 এর কিউব করতে হবে, মানে 512 মিটার কিউব, ঘনমিটার, ঘনমিটার বা মিটার কিউব একই ব্যাপার। তাহলে ঘনকটির আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব হয়। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা আসছি। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটি ঘনক আছে, তো দুটি ঘনক আয়তনের অনুপাত হচ্ছে 1:27। তো দুটি ঘনক আমাদের ধরে নিতে হবে, একটা এক্স একটা ওয়াই, কি একটা এ একটা বি, যা খুশি ধরতে পারি। একটা ঘনক ধরি আমি এ, আর একটা ঘনক ধরলাম বি, বা ধরো একটা ঘনক ধরলাম, ধরি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স ধরলাম, আর অপর ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি কত, ওয়াই। এবার দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে, আর আয়তনের ফর্মুলা কি, এর বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আয়তন কত হবে, আয়তন হচ্ছে এক্স কিউব
আমরা আগেই করেছি ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব। তাহলে এক্স ধরলে এটা আয়তন কত হবে, এক্স কিউব। আচ্ছা এটা কিন্তু একটা অঙ্ক শেষ হয়ে গেছে, এটা নিচে যাও না যে, এটা অপর ঘনকের বাহু ধরবো ওয়াই ধরেছি, তাহলে আয়তন কত হবে, ওয়াই কিউব হবে। তাহলে আয়তনের যে অনুপাত দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1:27। সুতরাং এক্স কিউব ইস টু ওয়াই কিউব কত দেওয়া রয়েছে, 1:27 এটা দেওয়া রয়েছে। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি লাগে, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, তোমরা জানো সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 6a²। তাহলে আমাদের এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমাদের এ লাগবে, এ মানে বাহু আর কি, এ মানে বাহু। আমি এখানে এক্স আর ওয়াই ধরেছি, ব্যাপারটা একই, 6x² লিখতে পারি বা 6y²। তাহলে দেখো যদি এইটা হয় তাহলে ওপরে করছি আমি, তাহলে এটা তো একটা কিউবে আছে, এক্স কিউব ইস টু ওয়াই কিউব। তাহলে দেখো যদি এরকম ভাবে লিখতে পারি আমরা, এক্স বাই ওয়াই এর হোল কিউব ইকুয়ালস টু 1/27। তাহলে এটা আসছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কিউব রুট 1/27, মানে এটা কত আসবে, এটা হচ্ছে 1/3। বা এইভাবে করা যায়, x/3 হোল কিউব, এটা হচ্ছে 1/3 এর হোল কিউব। ঠিক আছে, x/y এর হোল কিউব এটা, আর এটা হচ্ছে 1/27 আছে, মানে 1 এর কিউব করলে 1 হবে, আর 3 এর কিউব করলে কত, 27। তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম কত, x/y ইকুয়ালস টু 1:3। মানে কিউব কিউব ক্যান্সেল হয়ে যাবে, x/y কে লেখা যায় x/3, x/y, আর 1/3 কে লেখা যায় 1:3। তাহলে x পেয়ে গেলাম কত 1, আর y পেয়ে গেলাম কত 3। কিন্তু যেহেতু ইস্টুতে আছে, ইস্টুতে থাকলে কিন্তু আমরা এরকম 1 আর 3 ধরতে পারবো না, আমাদের আবার ধরতে হবে যে x ইকুয়ালস টু, এটা 1 আছে তাহলে লিখতে পারি x ইকুয়ালস টু 1k, আর y ইকুয়ালস টু 3k। ঠিক আছে, কে ধরলাম একটা 1k, বা শুধু কে ধরলেও হয়, কারণ 1 এর তো কোনো ভ্যালু নেই সামনে। এবার যেটা চেয়েছে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এবার এখানে করে দিচ্ছি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্রতলের যে ক্ষেত্রফল তার অনুপাত চেয়েছে, আমাদের ফর্মুলা কি 6a²। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6x², কিন্তু আমরা বাহু নিয়েছি এখানে কি এক্স আর ওয়াই নিয়েছি, যেহেতু এক্স আর ওয়াই নিয়েছি তাহলে আমরা কি লিখবো, জিনিসটা এইভাবে লিখবো 6x² ইস টু 6y²। ব্যাপারটা একই জিনিস, আমরা এখানে এক্স আর ওয়াই নিয়েছি তাই এখানে এক্স ওয়াই ধরতে হবে, এ নিয়ে নি তাই এ লিখবো না। তাহলে দেখো এক্স কত পেয়েছি, এক্স পেয়েছি 1k², তাহলে 1k হোল স্কোয়ার ইস টু ওয়াই ভ্যালু কত 3k, তাহলে 3k²। 1k² করলে ওটাই থাকবে, তাহলে 6k², এটা হচ্ছে 9 9 6 54 k²। তাহলে দেখো আমরা ডিভাইড করতে পারি 6k² বাই 54k², তাহলে k² কেটে গেল, 6 1 যা 6, 6 9 যা, তাহলে হচ্ছে 1:9। তাহলে আমরা পেয়ে গেল। জিনিসটা কিছুই না, আমাদের আগে বুঝতে হবে যে আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে যে সমগ্রতলের ক্ষেত্রফল, বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এবারে এই ফর্মুলাতে আমাদের লাগবে এটা কি, আমাদের লাগবে এ, মানে এ মানে কি, বাহুটা লাগবে। তাহলে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে আমাদের, কি হবে, এভাবে বার করতে হবে বাহুর দৈর্ঘ্য, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে, তবেই কি আমরা অ্যাপ্লাই করতে পারবো সমগ্রতলের ক্ষেত্রফল মান। তাহলে দেখে নাও, আমরা পরেরটাতে আসবো। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক চাইছে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে, আর ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য তার ফর্মুলা জানতে হবে, কারণ এখানে বলেছে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস আর কর্ণের দৈর্ঘ্য ডি। তাহলে দেখো 5 নম্বর, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, আগে অঙ্কটি করেছি, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এবার সমগ্রতলের ক্ষেত্রফলটাকে ডিনোট করছে এস দিয়ে, তাহলে এস ইকুয়ালস টু 6a², লিখতে পারি, কারণ বইতে বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা এস আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি। এবার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি,
কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a, কর্ণের দৈর্ঘ্যটাকে লিখছে d দিয়ে, তাহলে d = √3a। এবার দেখো এই √3 যদি এ পাশে নিয়ে আসি, √3 যদি এ পাশে আসে তাহলে কি হয়ে যাবে, d/√3 = a। এটা পেয়ে গেলাম মতো a এর মান। এখানে যেহেতু বলেছে s এবং d এর মধ্যে সম্পর্ক হলো, s এবং d এর মধ্যে সম্পর্ক, তাই জন্য a এর ভ্যালুটা যা পেয়েছি, এর একটা ভ্যালু পেয়েছি, তাহলে এই যে a এর ভ্যালু পেয়েছি সেটা আমি কি এখানে সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দেখো এটা যে এখানে লিখছি, এটা ফর্মুলাটা কি, s = 6a², এটা ফর্মুলা ছিল x = 6। এবার এখান থেকে আমরা কি পেয়েছি, a এর ভ্যালু কত পেয়েছি, d/√3, তাহলে 6 থাকছে, a জায়গায় লিখবো d/√3, একে স্কোয়ার করতে হবে। তাহলে দেখো 6 × d²/3, √3 কে স্কোয়ার করলে 3 হয়ে যায়, তাহলে 3 × 2 = 6, তাহলে পেয়ে গেলাম s = 2d²। বইতে কিরকম ভাবে আছে, বইতে এটা একটা সমীকরণ হচ্ছে, কিন্তু বইতে যেহেতু অপশনে আছে এরকম ভাবে d² = s/2, তাহলে 2টা আবার গুণে আছে, 2টা এবার আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে s/2 = d²। দেখো এটা তোমাদের অপশনে আছে, তাহলে এই অপশনে ঠিক। এই অপশনটাও কিন্তু হতে পারে, যদি অপশন এভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু এইটা দিতে হবে, অনেক ধরনের দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, আবার এইভাবে দিতে পারে, d² না দিয়ে এইভাবে দিতে পারে যে d = √s/2। এই ব্যাপারটাও কিন্তু একই জিনিস, এই স্কোয়ারটা পাশে রুট হয়ে গেল, তাহলে s/2 এর উপর রুট চেপে যাচ্ছে। তাহলে দেখো একটাই অ্যান্সার, ফরম্যাটটা কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে, যেহেতু অ্যান্সার এইভাবে দিয়েছে তাই এইটাকে আমি লিখলাম। এবার যদি এমসিকিউ পাল্টে দেয়, অপশন যদি পাল্টে দেয়, তাহলে যদি এরকম দেয় তাহলে কিন্তু এটা লিখতে হবে, যদি এইরকম দেয় তাহলে এটা লিখতে হবে, কিন্তু দেখো তিনটা জিনিসই কিন্তু সেম, তাহলে এই জিনিসগুলো একটু বুঝে তোমরা করবে। আমাদের এইটা শেষ হয়ে গেল। এর মধ্যে সত্য মিথ্যা আছে, আমাদের এমসিকিউ যে পার্ট ছিল সেটা শেষ। এবার আমাদের যে সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যা যেটা আছে সেটা হচ্ছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হয়। এটা অঙ্ক দিয়েছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে আমাদের আগে ধরে নিতে হবে, আগে একটা ঘনকের ধার ছিল, ঘনকের ধার কত ছিল এটা ধরে নেবো, a কি x কি যা খুশি, তাহলে আগে লিখতে পারি, এটা b এর দাগে দেখ, ধরি প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ছিল, x ছিল, এটা ধরে নিলাম x ছিল, তাহলে আয়তন কত হবে প্রথমে, তাহলে ঘনকের আয়তনটা কত হচ্ছে, আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব, মানে ঘনকের আয়তন হচ্ছে x³ পেয়ে গেলাম। এবার বলেছে কি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করে দিয়েছে, ঘনকের যে বাহুর দৈর্ঘ্যটা ডবল হয়ে গেছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 × x বা 2x, এটা হয়ে যাবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, দ্বিগুণ করলে x এর ডবল কত, 2x, 3 গুণ করলে কত হবে, 3x হবে, 4 গুণ করলে 4x হবে, এটা বুঝে করবে, কিন্তু সবসময় কিন্তু দ্বিগুণ নাও দিতে পারে, 3 গুণ 4 গুণ দিতে পারে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো 2x, তাহলে ঘনকের আয়তন কত হবে এখন, এখন হবে কত, এটাই বাহু, তাহলে বাহু কিউব, তাহলে হচ্ছে 8x²। এবার বলেছে কি যে প্রথম ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, দেখো প্রথম আয়তন কত ছিল x³, এখন কত হয়েছে 8x³, তাহলে কি 4 গুণ হলো, 4 গুণ হলো না, এটা কিন্তু 8 গুণ হলো, এটা কিন্তু শুধু x³, এটা কিন্তু 8x, তাহলে কিন্তু 8 গুণ হয়েছে, তাহলে কিন্তু প্রথম বিবৃতি যেটা আছে সেটা কিন্তু মিথ্যে, সেটা কিন্তু ফলস হবে। বি এর 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি হলে উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হচ্ছে 1000 ঘনমিটার। আচ্ছা, এটা যেহেতু হেক্টর দিয়েছে আর সেমি দিয়েছে, কিন্তু জলের আয়তনটা কি দিয়েছে, জলের আয়তন দিয়েছে 1000 ঘনমিটার, তাহলে আমাদের দুটোকেই কিন্তু মিটারে আনতে হবে। তাহলে দেখো 2 হেক্টর বলেছে, 2 হেক্টর মানে কত মিটার, 2 হেক্টর সমান সমান 200 আর, দেখো বইতে একটা সংকেত দেওয়া রয়েছে যে 1 হেক্টর সমান সমান 100 আর, তাহলে 2 হেক্টর সমান সমান 200 আর, আবার কি হবে 200 সঙ্গে কি করতে হবে 100 গুণ করতে হবে, কারণ 1 আর সমান 100 বর্গমিটার, তাহলে 2 গুণ 100 মানে 20,000 বর্গমিটার। এটা আমি আবার বলে দিচ্ছি, বইতে দেওয়া রয়েছে, ভালো করে জিনিসটা বুঝবে যে
উত্তর সংকেত বলে দেওয়া রয়েছে 1r সমান সমান 100 বর্গমিটার। বলেছিল 1r সমান সরি 1 হেক্টর সমান 100r। 1 হেক্টর সমান যদি 100r হয় তাহলে 2 হেক্টর সমান সমান 200r হবে। 1 হেক্টর যদি 100r হয় 2 হেক্টর 200 হবে, 2 দিয়ে গুণ করছি। আবার কি বলেছে যে 1r সমান 100 বর্গমিটার। 1r যদি 100 বর্গমিটার হয়, আমার 200r বেরিয়েছে, তাহলে 200 এর সঙ্গে আবার কি করতে হবে, যে 100 লেখা আছে 100টা গুণ করতে হবে, 200 এর সঙ্গে 100 গুণ করছি, তবে আমার যেটা হবে সেটা কি হবে, বর্গমিটারে হবে। তাহলে আর থেকে বর্গমিটার করতে গেলে কি করতে হয়, যেমন ঘন্টা মিনিট সেকেন্ড আমরা ডিভাইড করি, বা কিলোমিটার থেকে গ্রাম ডিভাইড করি, গ্রাম থেকে কিলো ডিভাইড করি, এখানে আর থেকে বর্গমিটার করতে গেলে জিনিসটাকে 100 দিয়ে গুণ করতে হয়, ব্যাপারটা আর কিছু না। হয়ে গেল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টিপাত 5 সেমি। বৃষ্টিপাত কত, 5 সেমি। তাহলে এটা মিটার আনতে হবে, মানে 5/100 মিটার। তাহলে দেখো জলের আয়তন কত হবে, তাহলে আয়তনটা কত হচ্ছে, বলছি না জলের আয়তন, বৃষ্টি জলের আয়তন 1000 ঘনমিটার। তাহলে আয়তন কত হবে, দুটোকে গুণ করবো, এইটা, তাহলে এইটা গুণ এইটা, শূন্য দুটো কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে দেখো ঠিকই আছে 1000 ঘনমিটার। এটা কিন্তু সত্য। তাহলে বইতে দেওয়া রয়েছে জলের আয়তন 1000 ঘনমিটার, আর আমাদের কিন্তু 1000ই বেরিয়েছে, আয়তন কত বেরিয়েছে, 1000 বেরিয়েছে। মানে এই যে 2 হেক্টর একটা জমি আছে, এই জমিতে বৃষ্টিপাত হচ্ছে 5 সেমি। যদি 5 সেমি বৃষ্টিপাত হয় তাহলে কতটা জল জমবে আর কি, জল জমবে কতটা, জলটা জমবে হচ্ছে 1000 ঘনমিটার। তাহলে দেখো দুটো এমসিকিউ, দুটো সত্য মিথ্যা হয়ে গেল। এবার আমাদের শূন্যস্থান পূরণ যেটা আছে, শূন্যস্থান পূরণ আমি আর করছি না, শূন্যস্থান পূরণটা জিনিসটা সোজাই আছে, বলে দিচ্ছি। প্রথমটা দেখো বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। তাহলে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হয় তোমরা জানো, 4টি, লিখে দেবে 4টি। একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য, ফর্মুলা তাহলে √2। আর 3 নম্বরটা কি বলেছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, তার নাম কি হবে, তোমরা জানো যে তার নাম হবে ঘনক। তাহলে আমাদের সি এর শূন্যস্থান পূরণটা হয়ে গেল। এবার আমাদের 25 দাগের অঙ্কগুলো হবে। তাহলে 25 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করছি। তাহলে দেখো 25 দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি আয়তঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, কর্ণের সংখ্যা সব দেওয়া রয়েছে। তো তোমরা জানো আয়তঘনকের তল কটা হয়, 6টা হয়। আগের দিনই বলেছিলাম, একদম প্রথম ক্লাসে আয়তঘনক করানোর সময় বলেছিলাম যে আয়তঘনকের তল কটা হয়, 6টা। আয়তঘনক মানে তোমরা কি করবে, একটা ঘরকে কল্পনা করবে, ঘর, তোমার যে ঘরে আছে ধরো, বা স্কুলে যখন পরীক্ষা দেবে যে ঘরটা আছে, সেই ঘরটার কটা তল, 6টা তল। আমি আগে বলেছি 4 দিকে 4টে দেওয়াল, আর উপরের ছাদ, নিচের মেঝে, তাহলে মোট 6টা। ধার কটা, ধার বলেছে ওয়াই, ধার হচ্ছে কটা, 12টা। আর শীর্ষবিন্দু কটা, 8টা। আর কর্ণ কটা, 4টে। তাহলে আমরা এগুলো লিখে নেবো। তল সংখ্যা বলেছে এক্স দিয়ে ডিনোট করেছে, ওটা 25 দাগের 1। তলটা কত বলেছে, এক্স দিয়ে ডিনোট করেছে, তাহলে তল কটা হয়, আমাদের 6টা হয়। তলটাকে এক্স লেখা আছে বইতে। ধার কটা, ওয়াই, ধার হচ্ছে ওয়াই, তো ধার হচ্ছে কত, 12টা। ধার হচ্ছে 12টা। আর শীর্ষবিন্দু হচ্ছে জেড, 8খানা। আর কর্ণ বলেছে পি, 4টে। ভ্যালুগুলো আমরা লিখে নিলাম। এটা হচ্ছে তল, এটা ধার, এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে কর্ণ। এবার বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা এর ভ্যালু ইজি বার করতে পারবো, ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো আমরা। তাহলে এক্স হচ্ছে 6 মাইনাস 12, 8 প্লাস 4। তাহলে দেখো 8 8 4 কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে 12 কেটে গেল, তাহলে অ্যান্সার কিন্তু 6 পেয়ে গেল। ইজি জিনিস, জাস্ট এগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ দিতে পারে বা এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। আমরা দুইটাই যাচ্ছি। দুটি আয়তঘন আছে, 2 নম্বরটাতে বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলি দৈর্ঘ্য বলে দিয়েছে। একটা বলেছে 4 6 4, আর একটা বলেছে 8 2h-1 আর 2। আয়তঘন দুটির ঘনফল সমান করতে বলেছে। তাহলে ঘনফলের ফর্মুলা তুমি জানো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হয়। তাহলে দুটি আয়তঘনকের আমরা কি করব, আয়তন বার করবো। তাহলে লিখবো কি, প্রথম আয়তঘনকের আয়তন, প্রথমটা আয়তন কত হবে, 4 6 আর 4 গুণ করতে হবে। তাহলে 4 × 6 × 4, এটা পেয়ে গেলাম। আর
দ্বিতীয় যে আয়তঘনক আছে তার আয়তন কত হবে? 8 2h - 1 8 2h - 1 আর হচ্ছে কত 2, এটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, দুটো আয়তঘনকের কি বলেছে, আয়তন বলেছে সমান। তাহলে আয়তন সমান মানে আমাদের কি করতে হবে, শর্ত অনুযায়ী বলে কি করতে হবে, এই দুটো ইকুয়াল করতে হবে। তাহলে 8 2h - 1 ইন্টু 2 তার সঙ্গে এটা ইকুয়াল করে দিলাম 4 6 4। তাহলে কাটাকুটি করলে 2 2 2 4, আবার 4 দিয়ে কাটলে 4 2 8, আবার 2 3 6, আর কিছু কাটছে না। তাহলে 2h - 1 থাকছে, এই পাশে থাকছে কত 3 2 6। তাহলে দেখো এই 6টা যদি এই -1টা পাশে চলে যাবে, তাহলে কত হচ্ছে, এ পাশে করে দিচ্ছি। তাহলে -1 পাশে গেলে কি +1 হয়ে যাচ্ছে, তাহলে 6 এর সঙ্গে একটা যোগ হয়ে যাবে, তাহলে 2h = 7, কারণ -1টা পাশে গেলে +1, 6 আর 1 7, তাহলে h সমান কত হয়ে যাবে 7/2, কারণ দুইটা গুণে আছে, দুইটা আবার ভাগে চলে যাবে। তাহলে h ভ্যালু পেয়ে গেলাম আমরা 7/2, এটাকে 3.5 লেখা যেতে পারে, 3.5 তোমার লিখে নেবে। দেখো দুটো অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের 25 দাগের 1 আর 2 হয়ে গেল। 3-এরটায় আমরা আসবো। 3-এরটা যে অঙ্কটা আছে সেটা বলেছে একটি আয়তঘনকের একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। আগে না একটা জিনিস করবে, আগে অঙ্কটা ভালো করে পড়বে। জিনিসটা যদি ভালো করে পড়ো তাহলে জিনিসটা বুঝতে হবে। আগে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে যে একটি ঘনকের প্রতিটা ঘনকের ধার থাকে, তো সেই ধারগুলো 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে তো কিছুটা ধার ছিল, সেটা কত ছিল আমাকে বলে দেয়নি, তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি 3 নম্বর অঙ্ক, ধরি ঘনকের ধার সমান সমান x। তাহলে ঘনকের আয়তন কত হবে, সরি এখানে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আয়তন লাগবে না, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা জানো, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 6x² বা 6 × বাহু স্কয়ার, যাই হোক এটা গেল প্রথমে। এবারে কি হচ্ছে, ধারের যে মান ছিল সেটা 50% বেড়ে গেছে। 50% যদি বেড়ে যায় তাহলে কি হবে, ঘনকের ধার 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে, তাহলে x × 50/100, কারণ x তো ছিল, তার 50% বৃদ্ধি হয়েছে, তার 50% মানে x × 50/100, পার্সেন্ট বলেছে তাই 100 নিচে। তাহলে 50 × 50, 50 × 2 100, তাহলে x/2। এতটা কি হয়েছে, এতটা কিন্তু হয়নি, এতটা কিন্তু বেড়েছে। জিনিস ভালো করে বুঝবে। তোমার কাছে ধরো 10 টাকা ছিল, 10 টাকার 50% বেড়ে এখন এই টাকাটা হয়েছে, কিন্তু আগে তো মানে এখন তাহলে টাকাটা হলো কতটা, টোটালে কত টাকাটা হলো, তাহলে তোমার এত টাকা ছিল আগে আর এখন এতটা বেড়েছে, তাহলে কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। বৃদ্ধি বললে কি করতে হবে, প্রথমে যা ছিল আর এখন যা হলো দুটোকে যোগ করবো। অনেক সময় কিন্তু বৃদ্ধি না বলে হ্রাস বলে, তখন কিন্তু প্রথমেরটা থেকে পরেরটাকে আমরা মাইনাস করি। তবে দেখো, সুতরাং এখন ধার কত হবে, ধার এখন আগে x ছিল, এখন x/2 বেড়েছে, তাহলে কত হচ্ছে 2 থাকছে, 2x আর x করলে কত হচ্ছে 3x/2, এত হচ্ছে। এখন ধার হয়ে গেল কত 3x/2। সুতরাং এখন সমগ্রতলের ক্ষেত্রফল পাল্টাবে, এখন ক্ষেত্রফল কত হবে 6 × বাহু স্কয়ার 6x², এবার বাহু মানে কত, এইটা এখন বাহু 3x/2, তাহলে এর হোল স্কয়ার, তাহলে 3x/2 এর হোল স্কয়ার করতে হবে, তাহলে এটা হোল স্কয়ার করলে কত হচ্ছে 9x²/4। এবার 2 দিয়ে যদি কাটি, 2 2 যা 4, 2 3 যা 6, এটা আসছে। এবার তাহলে দেখ কি হচ্ছে, 9 দিনে এটা কাটাকুটি হবে না, তাহলে এটা হচ্ছে 9 3 27, 27x²/2 এত একক। এগুলো সব কিন্তু একক বলে লিখবে পাশে, এটা কিন্তু একক, এটা বর্গ একক, এটা আবার একক, কারণ ধার মানে একটা, এখানে যেহেতু মিটার কিলোমিটার সেন্টিমিটার কিছু বলে দেয়নি, তাই আমাকে একক বলে লিখতে হবে, একক। আর ক্ষেত্রফলটা কি লিখতে হবে, বর্গ একক বলে, এটাকে লিখতে হবে বর্গ একক।
এটাও কিন্তু বর্গ একক লিখতে হবে, জায়গা নেই। তাহলে আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল কত? এত। এবার এখন কত হয়েছে? এখন এত হয়েছে। এখন কিছুটা বেড়েছে, কিছুটা বেড়েছে। তাহলে কতটা বেড়েছে বার করতে হবে। ধরো তোমার কাছে আগে 10 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে। তাহলে কতটা বাড়লো? তাহলে 50 থেকে 10 মাইনাস করতে হয়, তবে কি 40 টাকা বাড়লো। তাহলে এখানেও কিন্তু মাইনাসটা করতে হবে। সুতরাং কি লিখবো? বেড়েছে, বা লিখতে পারো ক্ষেত্রফল বেড়েছে, বা লিখতে পারো ক্ষেত্রফল বেড়েছে। তাহলে আমরা বিয়োগ করবো এখান থেকে, ওই 6x² মাইনাস করবো। তাহলে 6 দুগুণে 12 হচ্ছে, 27 মাইনাস 12 মানে হচ্ছে 15। তাহলে এতটা বেড়েছে, এতটা বেড়েছে। কিন্তু বইতে বলেছে কি যে শতকরা কত বেড়েছে। দেখো অঙ্কটা কিন্তু অনেক বড় অঙ্ক, বড় মানে টাইপটা জেনে রাখতে হবে যে এইরকম টাইপের অঙ্ক আসলে কিন্তু এরকম ভাবে করতে হবে, যে এত পার্সেন্ট। এটা কিন্তু আমি আবার বলছি, বৃদ্ধি না বলে কিন্তু হ্রাসও বলতে পারে। তখন হ্রাস বললে কি করবে? শুধু এই প্লাসের জায়গায় কিন্তু মাইনাস হবে। আর 50% না হয় কিন্তু 10%, 20% যা কিছু বলতে পারে। এবার বলেছে কি যে ক্ষেত্রফল কত, শতকরা কত বৃদ্ধি পাবে। এটা যদি জলদি বলতো যে ক্ষেত্রফল কতটা বেড়েছে, তাহলে কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এতটা বেড়েছে, এত একক বেড়েছে। কিন্তু বলেছে আবার শতকরা কত বেড়েছে। তাহলে শতকরা বেড়েছে বার করার জন্য কি করতে হবে? তাহলে আমরা লিখবো আর কি, শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি। এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা লিখছি না, বলে দিচ্ছি। এখন যতটা হয়েছে, এখন কতটা হয়েছে, এখন এতটা হয়েছে, সেটাকে ওপরে লিখতে হবে 15x²/2। আর প্রথমে যত ছিল, প্রথমে কত ছিল? একদম প্রথমে 6x²। একদম প্রথম অঙ্ক, মানে প্রথম লাইনে ছিলাম 6x²। এদের সঙ্গে 100 গুণ করতে হবে। তাহলে দেখো এই 2টাকে যদি নিচে নামাই, তাহলে 15x²/2 এর সঙ্গে 6x², 100 থাকছে, x² কাটছে, 3 2 6, 3 5 15, 50, আবার 25। তাহলে 25 5 হচ্ছে 125। তাহলে শতকরা কত বৃদ্ধি? শতকরা কিন্তু 125। শতকরা বৃদ্ধি মানে ভেবো না যে 100-র মধ্যে হবে, 100-র বাইরেও কিন্তু হতে পারে। 125% শতকরা বৃদ্ধি হয়েছে। তাহলে অঙ্কটা কিন্তু এখানে কি শেষ হবে। তাহলে আমরা এর পরেরটাতে আসবো। এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা ইউজ হয়েছে, ফর্মুলাগুলো ভালো করে নোট ডাউন করে নিও। আমাদের পরের যেটা আছে সেটা হচ্ছে একটি নিরেট ঘনক, যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে। একটি নিরেট ঘনক আছে যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য বলা আছে কত কত, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। সেই ঘনক তিনটাকে গলানো হয়েছে। তো আগে ভালো করে জিনিস বুঝবে যে কোনো জিনিস যদি গলানো হয় তাহলে কি হয়। কোনো জিনিস যদি গলানো হয় তাহলে তার আয়তন পাওয়া যায়। কিন্তু সবসময় যদি কোনো জিনিস গলানো হয় তাহলে তার আয়তনটা আমরা পেয়ে যাই। তাহলে দেখো আয়তনটা বার করতে পারবো আমরা। তাহলে আয়তন বার করতে হলে কি করতে হবে? তিনটে ধার যেটা আছে সেটাকে গুণ করবো। তাহলে আমরা লিখবো প্রথমে যে তিনটি ঘনকের ধারগুলো বলেছে। তাহলে প্রথম ঘনকের ধার কত? 3 সেমি। সুতরাং প্রথম ঘনকের ঘনফল কত হবে? ঘনফল বলে বা আয়তনও বলে, একই ব্যাপার। ঘনফল বা আয়তন একই ব্যাপার। তাহলে ঘনফল কত? 3³ মানে 27 সেমি কিউব। আবার দেখো বলেছে দ্বিতীয় ঘনকের ধার কত? 4 সেমি। দ্বিতীয় ঘনকের ধার হচ্ছে 4 সেমি। তাহলে দ্বিতীয় ঘনকের ঘনফল কত হবে? 4³ মানে 64 সেমি কিউব বা ঘন সেমি, একই ব্যাপার। আবার আছে 3 নম্বর, থার্ড ঘনক আছে। থার্ড ঘনকের ধার কত দেওয়া আছে? 5 সেমি। তাহলে থার্ড ঘনকের ঘনফল কত হবে? 5-এর কিউব মানে 125 বর্গ ঘন সেমি পেয়ে গেলাম। তাই তিনটে ঘনকের ধার দেওয়া রয়েছে, তিনটে ঘনকের ঘনফল আমি পেয়ে গেছি, হয়ে গেছে। এবার বলেছে কি ঘনক তিনটিকে গলিয়ে নতুন ঘনক তৈরি করা হয়েছে। এই তিনটে ঘনককে গলানো হয়েছে, গলানোর পর নতুন একটা ঘনক তৈরি হয়েছে। তাহলে সেই ঘনকের বলেছে ধার কত হবে।
তাহলে সেই ঘনকের ধার আমি জানি না কত হবে, তাহলে আমাকে আগে ধরতে হবে। ধরি নতুন ঘনকের ধার সমান সমান হচ্ছে এক্স। তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে? আয়তন বা ঘনফল একই ব্যাপার, তাহলে এক্স কিউব হবে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, নতুন ঘনকের আয়তন যেটা হবে সেটা কি হবে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটের আয়তনকে যোগ করে যেটা পাবো, তিনটের আয়তনকে যোগ করে আমি যেটা পাবো সেটাই কিন্তু নতুন ঘনকের আয়তন হবে। কেন? কারণ ধরো তোমার একটা সোনার গয়না আছে, তো সোনার গয়নাটাকে গলিয়ে যা আমি আয়তন, তার যা আয়তন আছে সেই আয়তনে আমি তো আটটা জিনিস বানাতে পারবো, তাহলে তার থেকে বেশি হবে না, তার থেকে কমও হবে না। তাহলে এর যা আয়তন আছে, ধরো 3টে বালতি জল আছে, 3 বালতি জল, 3 বালতি জল আমি নতুন একটা বালতিতে ঢেলেছি, তাহলে কি জল কি কমে যাবে না বেড়ে যাবে? জল একই থাকবে। তাহলে এদের যে আয়তন পাবো আর এর আয়তন তো সেমই হবে, তাহলে এখন ইকুয়াল করে দেবো, আর কিছু না। এর আয়তনের সঙ্গে এগুলোর আয়তন কি আগে যোগ করতে হবে, যোগ করার পরে ইকুয়াল করবো। তাহলে এখানে লিখে দিচ্ছি, বা এখানে লিখে দিলে ভালো হতো। সুতরাং এখানে লিখে দিলে ভালো হতো, 3টি ঘনকের মোট আয়তন, 3টি ঘনকের মোট আয়তন কত হবে? 3টে যোগ করতে হবে, 27, 64 আর 125। তাহলে এটা যোগ করলে কত আসছে? এটা যোগ করলে আসছে 216। ঠিক আছে, এটা আসছে 216 সেমি কিউব। তাহলে এখন এইটা আর এইটা কি হবে? ইকুয়াল করে দেবো, কারণ এই 3টে বালতি জল এখানে ঢেলেছি, তাহলে ওইটা একটা ইকুয়াল। তাহলে এখানে করে দিচ্ছি, এখানে হবে না, উপরে করছি একটা জায়গায়। তাহলে দেখো এখন শর্ত অনুযায়ী বলে কি কি লিখবো, যে শর্ত অনুযায়ী এক্স কিউব সমান সমান 216, আর এক্স কিউব সমান সমান 216 করতে হচ্ছে 6 কিউব, যত যদি করো দেখবে 6 কিউব, তাহলে এক্স ভ্যালু হয়ে গেল কত? 6। এটাই চেয়েছে, বলেছে ধারের দৈর্ঘ্য কত, ধারের দৈর্ঘ্য কত হবে, নতুন ঘনকের যে ধার হবে, নতুন ঘনকের ধার কত হবে? 6 সেমি। আমাদের লাস্ট অঙ্ক দিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর ঘনকের চ্যাপ্টার শেষ পুরো। তো এই জিনিস ভালো করে দেখে নাও, এরপরের যে অঙ্কটা আসবে এরপর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে, এটা ছোট অঙ্ক। আচ্ছা দেখ, একটি ঘরের দুটি দেওয়াল আছে, একটি ঘরের দুটি দেওয়াল হয়েছে, দেওয়াল দুটি দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার 8 মিটার, ঘরটি উচ্চতা বলে দিয়েছে। ঘরের যে মেঝে তার ক্ষেত্রফল কত? এটা আগে করানো হয়েছিল, মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত হয়? মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। মেঝের ক্ষেত্রফল বলুক বা ছাদের বলুক, ব্যাপারটা শুনবে ভালো করে, মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল কিন্তু সেম হয়, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। কিন্তু চার দেওয়ালের ক্ষেত্রফল আলাদা, চার দেওয়ালের ক্ষেত্রফল ফর্মুলা আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে মেঝের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করবো, দৈর্ঘ্য কত? 12 আর 8, তাহলে 12 আর 8 গুণ করলে এটা হচ্ছে 96 বর্গ মিটার। আমরা পেয়ে গেলাম ঘরের মেঝের ক্ষেত্রফল। তাহলে কিন্তু আমাদের আয়তঘনের যে চ্যাপ্টার ছিল সেটা কিন্তু পুরোটা শেষ, এমসিকিউ এসএকিউ সবগুলো শেষ করে দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে আবার কোর্স থেকে 5 মানে অনুপাত সমানুপাতের অঙ্ক করার চেষ্টা করবো। তো আজকে মতো তবে এখানে শেষ করলাম। গুড নাইট।